আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্পেশালি এবারের এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আমি আজকে এই এসএসসি 2025 ব্যাচের স্টুডেন্টদের জন্য গণিতের এমসিকিউ সলিউশন স্টার্ট করছি। বন্ধুরা, আমাদের গণিত এমসিকিউ বলতে আমরা প্রথম অধ্যায় থেকেই শুরু করব। আমাদের প্রথম অধ্যায় ছিল বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার চ্যাপ্টারে আমাদের বেশ কিছু প্রশ্ন বোর্ডে আসছিল। আমরা এই বোর্ডে আসা যে কোশ্চেন্সগুলো ছিল সেগুলোরই সলভ দেখব এবং আশা করি এই ধরনের কোশ্চেন তোমরা ভবিষ্যতে ফাইনাল এসএসসি পরীক্ষা এবং স্পেশালি তোমাদের যে টেস্ট পরীক্ষা সেই পরীক্ষাগুলোতে পেয়ে যাবে। তো ভিডিওটি মনোযোগ দিয়ে তোমরা অবশ্যই দেখবে। বন্ধুরা, আমি এখানে বেশ কিছু প্রশ্ন লিখে নিয়েছি। দেখুন, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। এই প্রশ্নটি ছিল নিচের কোনটি মূলদ সংখ্যা। এই মুহূর্তে এখানে শুধু মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করছি, এরপরে অমূলদ সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। তো মূলদ সংখ্যার উপরে যে প্রশ্নগুলো বিগত সালের বোর্ড প্রশ্নগুলোতে এসেছিল, ঠিক এখানে তার কয়েকটি আমি লিখেছি। তো এগুলো কিন্তু গতানুগতিক একই রকমই হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে যে ঢাকা বোর্ড 2017-তে যে প্রশ্নটি এসেছিল, বলা হয়েছিল যে নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখুন, এখানে আমাদের প্রথমে ক নম্বর অপশনটিতে দেওয়া ছিল 2√3, খ নম্বরে ছিল √7 এবং গ নম্বরে ছিল √3/√2 এবং ঘ নম্বরে ছিল √12/√3। বন্ধুরা, এখন এই প্রশ্নটির উত্তর কোনটি হবে এটা আমরা সার্চ করব। তো তার আগে বলে রাখি, আমাকে আগে জানতে হবে মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কি। যদি আমরা এটা জানি তাহলে কিন্তু মূলদ সংখ্যা বাছাই করতে পারবো। সেই সঙ্গে আরেকটা জিনিস জানতে হবে যে মূলদের পাশাপাশি থাকে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ দুইটি সংখ্যাকেই যদি আমরা চিনি তাহলে কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো কোনটি মূলদ সংখ্যা। বন্ধুরা, মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা বলতে আমরা বুঝি যে সমস্ত সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ p/q। আমি যদি সহজ করে বলতে চাই তাহলে বলবো যে সমস্ত সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, লব/হর আকারে প্রকাশ করা যায়, সেই সমস্ত ভগ্নাংশগুলোকেই বা সেই সমস্ত সংখ্যাগুলোকেই আমরা বলবো মূলদ সংখ্যা। এখন এর ভিতরে একটা কথা আছে। কথাটা হচ্ছে যে আমরা এমনভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করব যেন লব এবং হরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো পূর্ণ সংখ্যা থাকবে, স্বাভাবিক সংখ্যা আকারে থাকবে এবং এই সংখ্যার মধ্যে কোনো কাটাকাটি করার অপশন থাকবে না। কাটাকাটি করার অপশন থাকবে না মানে কি? এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। বন্ধুরা, সাপোজ আমি যদি লিখি উপরে 3 এবং নিচে 15, তাহলে কি হলো? এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশ লব হচ্ছে 3 এবং হর হচ্ছে 15। এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। দ্যাট মিনস 3 দ্বারা আমরা যদি 15কে কাটি তাহলে 3×5 = 15 এবং উপরে কিন্তু 1, দ্যাট ইজ এর মানটা আসলো 1/5। তো এখানে কিন্তু আমরা কাটাকাটি করার অপশন পেয়েছি। তাহলে আমাদের এটি কিন্তু কাটাকাটি করার অপশন ছিল। আমরা এমন ভগ্নাংশ চয়েস করব যে ক্ষেত্রে কোনো কাটাকাটি করার অপশন থাকবে না। দ্যাট মিনস এটা আসলে আমরা এইভাবে লিখতে পারতাম 3/15 বলতে আমরা বলতে পারি 3 × 5। দেখুন, এখানে উপরে এবং নিচে একই উৎপাদক আছে, সাধারণ উৎপাদক। এটা হচ্ছে সাধারণ উৎপাদক। এই সাধারণ উৎপাদক থাকলে কি হয়? সাধারণ উৎপাদকের সাথে কাটাকাটি হয়। সো আমরা এমন কিছু ভগ্নাংশকে চয়েস করব বা এমন কোনো ভগ্নাংশ এমন কোনো সংখ্যা লিখব যে সংখ্যাকে কাটাকাটি করা যাবে না, তাহলে সেই সংখ্যাগুলো হবে মূলদ সংখ্যা। এখন কথা হচ্ছে যে মূলদ সংখ্যাকে কি শুধু এইভাবেই লিখতে পারবো? এটাকে কিন্তু দশমিক আকারেও আমরা লিখতে পারি। সো 1 নাম্বার কথা, তাহলে আমরা বুঝলাম যে সমস্ত সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লব/হর আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার আরো বোঝার উপায় হচ্ছে দশমিক ভগ্নাংশ দিয়ে আমরা যদি লিখি। ধরুন সসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিকের পরের ভগ্নাংশগুলো একটা নির্দিষ্ট ডিজিট পর্যন্ত লেখা থাকবে, সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর যদি সেটা এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে তাহলে কিন্তু সেটি মূলদ হতেও পারে, নাও পারে। মূলদ কখন হবে? যদি এই সংখ্যাটা রিকারেন্ট হয়, বারবার ঘুরে ঘুরে আসে,
তখন আমরা তাকে বলবো মূলদ সংখ্যা। কিন্তু যদি সংখ্যাটা ডান দিকে রিকারেন্ট না হয়, বারবার ঘুরে ঘুরে না আসে, আবৃত্ত আকারে না আসে, তখন আমরা তাকে বলবো অমূলদ সংখ্যা। যেমন 0.1257375 এভাবে দেখুন কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার কিন্তু মিল নাই, মানে কোনো ডিজিটের সঙ্গে কোনো ডিজিটের মিল থাকবে না। দ্যাট মিনস এই সংখ্যাটিকে, এটা হচ্ছে 1 নম্বর অসীম, এবং ডান দিকে হচ্ছে সংখ্যাগুলো কি এলোমেলো আকারে আসতেছে, অর্থাৎ রিকারেন্ট হচ্ছে না, একই জিনিস বারবার ঘুরে আসছে না, পুনরাবৃত্তি হচ্ছে না, তাহলে এটা হবে অমূলদ সংখ্যা। এছাড়া বাকি যতগুলো সিস্টেম আছে, দশমিকের পরে অসীম পর্যন্ত যদি সংখ্যাগুলো আসে এবং রিকারেন্ট হয়, সেই সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। দশমিকের ডান পাশে যদি ডিজিটগুলো সসীম হয়, অসীম না হয়, তাহলেও সেটা মূলদ হবে। আবার যদি সেটাকে আমরা উপরে লব এবং হর আকারে প্রকাশ করি, তাহলে সেটাও কিন্তু আমাদের কি হবে, মূলদ হবে। এখন তাহলে আরেকটা কথা হচ্ছে, অমূলদ সংখ্যা ঠিক এরকম একটা ধরনের হতে পারে। আরেকটা ধরন হচ্ছে, আমরা পূর্ণবর্গ সংখ্যার উপর যদি বর্গমূল দিই, তাহলে কিন্তু কি হয়, আমরা পূর্ণ সংখ্যা পাই। কিন্তু যে সমস্ত সংখ্যা পূর্ণ বর্গ নয়, তাদের উপরে যদি আমরা বর্গমূল চিহ্ন ব্যবহার করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে যে সংখ্যাটি আসবে তার কিন্তু পূর্ণ সংখ্যা আমরা পাবো না। অর্থাৎ যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ কোনগুলো সংখ্যা, আমরা যদি 1কে 1 দ্বারা গুণ করি, তাহলে আমাদের 1 1 এর গুণফল 1, দ্যাট ইজ 1 স্কয়ার, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, মানে 1 পূর্ণবর্গ সংখ্যা। এরপরে 2কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 2 স্কয়ার, তার মানে হচ্ছে 4, তাহলে 1 এর পরের পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 4। এভাবে আমরা যদি 3কে 3 দ্বারা গুণ করি, তাহলে হবে 3 স্কয়ার, মানে 9, তাহলে 9 হচ্ছে তার পরের পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে এরপরে হবে 16, 16 পূর্ণবর্গ সংখ্যা, তারপর হবে 25, অর্থাৎ 4 4 16, 5 5 25, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমি যদি এদেরকে এখন হরাইজন্টালি লিখি পাশাপাশি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের পূর্ণবর্গ সংখ্যাগুলি হচ্ছে 1 4 9 16 25 এটসেট্রা এটসেট্রা, আরও হবে। এখন আমি যদি এই সংখ্যাগুলোর উপরে পূর্ণবর্গ ব্যবহার করি, তাহলে কি হবে, এই যে পূর্ণবর্গ সংখ্যার উপর বর্গমূল দিলে আমাদের এখান থেকে সংখ্যাগুলো দেখুন, 1 এর বর্গমূল হবে 1, 4 এর বর্গমূল করলে আমরা পাবো 2, 9 এর বর্গমূল করলে আমরা পাবো 3, 16 এর বর্গমূল করলে আমরা পাবো 4, এমনি 25 এর বর্গমূল করলে 5। এরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এবং আমরা দেখতে পাচ্ছি এদের বর্গমূল করলে সংখ্যাগুলো কি হচ্ছে, স্বাভাবিক সংখ্যাতে ব্যাক করছে। এখন আমরা যে এই যে √1 √4 দিয়েছি, তাহলে মাঝখানে √2 এবং √3 হয়ে গেল। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাগুলোকে এভাবেই লিখতাম স্বাভাবিক সংখ্যা আকারে, 1 2 3 4 5 6 7 8 9 এটসেট্রা। তো বন্ধুরা, স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু সবাই পূর্ণবর্গ সংখ্যা নয়, সবাই পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে বন্ধুরা, যদি সবাই পূর্ণবর্গ না হয়, কারা কারা পূর্ণবর্গ, এই যে দেখুন 1 পূর্ণবর্গ, 4 পূর্ণবর্গ, তারপরে 9 পূর্ণবর্গ। তাহলে আমরা কিন্তু সবার উপরেই যদি √ওভার ব্যবহার করি, তাহলে দেখুন এই যে সবার উপর বর্গমূল ব্যবহার করি, তাহলে দেখুন এই যে পূর্ণবর্গ সংখ্যা 1 ছিল, এটার জন্য আসবে 1, 4 এর জন্য আসবে কত, 2, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, এই যে পূর্ণবর্গ সংখ্যা তার বর্গমূল হচ্ছে 3। এই যে মাঝখানে যারা ছিল, এরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল না, যাদের বর্গমূলগুলো আমরা পাচ্ছি √2, √3, √5, √6, √7। দেখুন পূর্ণবর্গকে বর্গমূল করলে 1 পাইছি, এরপরে 2 পাইছি, 3 পাইছি, 1 4 9কে বর্গমূল করার কারণে। তাহলে 1 এবং 2 এর মাঝখানে আর কোনো পূর্ণ সংখ্যা নাই, অর্থাৎ √2 এবং √3 এর কোনো পূর্ণবর্গ সংখ্যা এভাবে আসবে না, পূর্ণ সংখ্যা আকারে আসবে না। এই যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, অর্থাৎ যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ নয়, তাদের বর্গমূলগুলোকেই আমরা বলবো অমূলদ সংখ্যা।
অমূলদ সংখ্যা। আর যারা পূর্ণবর্গ তাদের উপর বর্গমূল দিলে তারা হচ্ছে মূলদ সংখ্যা। তো এখন আসুন আমরা প্রশ্নগুলো সলভ করব। প্রথমেই আমরা ঢাকা বোর্ড 2017-র যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেখানে আমাদের যে মূলদ সংখ্যা ব্যাপারে বলা আছে, ক নাম্বার আছে 2√3। বন্ধুরা আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কোনো সংখ্যা অমূলদ হয় তাহলে অমূলদের সাথে অমূলদ সংখ্যার সাথে আমরা যদি অমূলদ সংখ্যাকে যোগ করি তাহলে সেই সংখ্যাটা অমূলদ হবে। অমূলদ সংখ্যার সাথে যোগ করলে অমূলদ সংখ্যাকে যোগ করলে অমূলদ হবে। আবার অমূলদ সংখ্যার সাথে যদি আমরা মূলদ সংখ্যাকেও যোগ করি সেটাও কি হবে? অমূলদ হবে। অর্থাৎ একটা অমূলদ যার সাথেই যোগ হোক, গুণ হোক, ভাগ হোক বা বিয়োগ হোক তাহলে সেটা কি হবে? অমূলদ হবে। অর্থাৎ আমরা অমূলদ সংখ্যাকে যে কোনো সংখ্যার থেকে যদি যোগ করি, যোগ অমূলদ যে কোনো সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যা যোগ করলে ওই সংখ্যাটি অমূলদ হবে। বিয়োগ অমূলদ সংখ্যা অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে ওই সংখ্যাটা মূলদ হোক বা অমূলদ হোক ওইটার সাথে যদি আমরা অমূলদ সংখ্যাকে যোগ করি সেটাও অমূলদ হবে। যদি বিয়োগ করি অমূলদ সংখ্যা সেটাও অমূলদ হবে। যদি আমরা সেই সংখ্যার সাথে একটা অমূলদ সংখ্যাকে গুণ করি তাহলে সেই সংখ্যাটাও অমূলদ হবে। যদি ওই সংখ্যাটাকে আমরা অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেও সংখ্যাটা অমূলদ হবে। তার মানে অমূলদ সংখ্যা যার সাথেই যায় সে সেখানে অমূলদই হবে। যোগ করলেও অমূলদ, ভাগ করলেও অমূলদ, গুণ করলেও অমূলদ, বিয়োগ করলেও অমূলদ। আমরা 1 নম্বর প্রশ্নে লক্ষ্য করছি যে প্রথমে অপশন আছে 2√3। তাহলে এখানে 2 একটি পূর্ণ সংখ্যা কিন্তু √3টা হচ্ছে অমূলদ সংখ্যা। যেহেতু এখানে অমূলদ সংখ্যা গুণ অবস্থায় আছে তাহলে এই সংখ্যাটা একটা অমূলদ সংখ্যা, কারণ √3 একটা অমূলদ সংখ্যা। তারপরে √7। দেখুন √7টা কি? আমরা জানি কোনো সংখ্যার উপর যদি √ থাকে দেখবো যে যার উপরে √ আছে ওই সংখ্যাটা কি পূর্ণবর্গ কিনা। তার মানে আমরা লক্ষ্য করবো যে 7 পূর্ণবর্গ কিনা। 7 যদি পূর্ণবর্গ হয় তাহলে √ দিলে সেটা মূলদ হবে। আর যদি 7 পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে? সেটা অমূলদ হবে। আমরা জানি প্রথম পূর্ণবর্গ সংখ্যা 1, তারপরে 4, তারপরে পূর্ণবর্গ সংখ্যা 9। যেহেতু 7 কিন্তু পূর্ণবর্গের মধ্যে নাই তাহলে 7-এর উপর √ দিলে সেটাও কি হবে? অমূলদ। তাহলে বন্ধুরা 1 এবং 2 অপশন কোনোটাতে আমরা এখনো উত্তর পাই নাই। এখন আমরা 3 নম্বর অপশন দেখব। 3 নম্বর অপশনে দেখুন ওই যে √2 এবং √3। এখানে √2টা এবং √3 দুইটাই কিন্তু অমূলদ। তাহলে একটা অমূলদ সংখ্যাকে একটা অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে সেটাও অমূলদ। তাহলে 3টি অপশনই আমরা অমূলদ পেয়েছি। তাহলে আমরা অনুমান করতে পারি ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। এখন চলুন আমরা এটা যুক্তি দিয়ে দেখব এটা কেন মূলদ সংখ্যা। তো ঘ নাম্বার অপশনটাতে আমাদের আছে √12 ডিভাইডেড বাই √3। তো বন্ধুরা √12 সংখ্যাটা এটা কি সংখ্যা? দেখুন 12 সংখ্যাটা কিন্তু যৌগিক সংখ্যা, মানে এটাকে ভাঙানো যাবে, এর ভেতর থেকে কোনো উৎপাদক আসতে পারে। তাহলে √12কে আমরা লিখতে পারি √12, অর্থাৎ আমরা লিখতে পারি 4 গুণন 3। 4 কেন লিখলাম? দেখুন √এর মধ্যে আমরা চাচ্ছি একটু পূর্ণবর্গ সংখ্যা আনার জন্য, যাতে বুঝবো যে ওইটা আসলে মূলদ হতে পারে কি পারে না। তাহলে √4 আমরা 12-এর ভিতরে যে গুণনীয়কগুলো আছে তার মধ্যে দেখলাম যে 4 হচ্ছে একটা গুণনীয়ক যেটা পূর্ণবর্গ। 12 এর গুণনীয়কগুলো কি কি? আমরা জানি 12কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 12-এর গুণনীয়ক পাবো 12, 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 6, 3 দ্বারা ভাগ করলে পাবো 4। এমনি করে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 2। অর্থাৎ এই কয়টাই আমাদের গুণনীয়ক। এর মধ্যে কোনটি আমাদের সবচাইতে বড় পূর্ণবর্গ সংখ্যা? দেখুন 1, 2, 3, 4, 6 এবং 12 এর মধ্যে কেবলমাত্র 4 পূর্ণবর্গ, এই কারণে পূর্ণবর্গ সংখ্যাটাকে নিয়ে আসছে এখানে। তাহলে ওই পূর্ণবর্গের সাথে কত গুণ করলে 12 হবে? 3 গুণ করলে, এই কারণে 3 4 12 লিখছি। এখন তার নিচে কত? √3। √3কে কিন্তু আর ব্রেকডাউন করার মতন কিছু নাই,
তাহলে √3টাকে আমরা √3 লিখলাম। এখন আমরা জানি একটা রুট ওভারের মধ্যে যখন দুইটি গুণনীয় গুণ আকারে থাকে তখন তাদেরকে আলাদা √ চিহ্ন দিয়ে লেখা যায় ডিস্ট্রিবিউশন আকারে। তাহলে আমরা লিখব √4 গুণন √3। তার মানে এখানে √3 নিচে আছে। এখন দেখুন এই √3 সাথে এই √3টা কি হবে, ভাগ করি বা কাটাকাটি করি, কেটে যাবে। তাহলে আমার থাকবে কি √4। আর √4 মানে কি 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তার উপরে √ দেওয়া আছে, তাহলে আমরা বুঝে ফেলেছি এটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার 4কে বর্গমূল করলে তার মান পাচ্ছি 2, এবং 2টা হচ্ছে একটা মূলদ সংখ্যা। কারণ 2কে আমরা লিখতে পারি 2 নিচে হচ্ছে মনে মনে 1, তাহলে এটাকে কিন্তু p/q আকারে লেখা যায়। দ্যাট মিনস এই 2 হচ্ছে যদি মূলদ হয় তাহলে এই √4ও মূলদ, তার মানে আগেকার যে সংখ্যাটা সেটাও মূলদ, তার মানে এটা যেটা ছিল সেটাও মূলদ। আলটিমেটলি √12/√3টাও মূলদ। এই কারণে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ঘ নাম্বারটা। সো আমরা এটাতে টিক চিহ্ন দিয়ে দিব। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্নে আছে নিচের কোনটি মূলদ সংখ্যা। আবার এখানেও তাই। লক্ষ্য করি √12কে আমরা একটু আগে ব্রেকডাউন করে দেখছি যে √12 ডিভাইড বাই 3, এটাকে আমরা লিখতে পারি এই যে 4 × 3 ভাগ শুধুমাত্র 3। তাহলে বন্ধুরা উপরে আমরা দেখুন √4 × √3 আলাদা করে লিখতে পারি, √4 এবং √3, তার নিচে আমার শুধু 3 আছে। এখন আমরা কি করব, উপরে দেখুন 4-এর বর্গমূল করলে আমরা পাবো 2, এবং এখানে আছে √3, এখানে আছে শুধু 3। আমরা যদি আরো একটু ব্রেকডাউন করি তাহলে আরো আমরা পাবো। আলটিমেটলি আমরা যদি ব্রেকডাউন নাও করি তবুও এখানে নিশ্চিত যে এখানে দেখুন এই যে 2 এর সাথে একটা কি আছে √3 অমূলদ সংখ্যা গুণ আছে, তার মানে উপরে কিন্তু আমার এই সংখ্যাটা অমূলদ সংখ্যা। আর এই অমূলদ সংখ্যাকে আমি যে সংখ্যা দিয়েই ভাগ করি না কেন, ওইটাও একটা অমূলদ সংখ্যা। দ্যাট মিনস আমাদের √12/3টা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটা আমাদের অমূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ। এবার আমরা যদি খ নাম্বারটা বিশ্লেষণ করি, দেখুন খ নাম্বারে আমাদের আছে √8/2। তো বন্ধুরা √8টা কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে এখানে আমরা বুঝতে পারছি √8 যদি পূর্ণবর্গ না হয় তাহলে সেটা কি হবে, অমূলদ হবে। আর অমূলদ সংখ্যাকে যদি আমরা সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি সেটা কিন্তু অমূলদ হবে। তারপরও আমরা যদি এটাকে আরো ব্রেকডাউন করে দেখি তাহলে আমরা দেখব √8 বলতে √4 × 2, 4 × 8, তাহলে তার নিচে কত 2। তো বন্ধুরা এখন আমরা যদি লিখি √4 × √2, যেহেতু √এর মাঝখানে এখানে 2টি সংখ্যা আছে গুণ আকারে, তাহলে আমরা এদেরকে আলাদা করে লিখতে পারি। তো তার নিচে আমরা লিখলাম 2। এবারে √4 মানে হচ্ছে এখানে 2, অর্থাৎ 4-এর বর্গমূল করলে 2, তার সাথে আছে √2 এবং তার নিচে আছে 2। এখন বন্ধুরা আমরা যদি এখানে 2 দ্বারা 2কে কাটাকাটি করি আমাদের ভ্যালুটা আসবে √2। এই √2টা কিন্তু একটা অমূলদ সংখ্যা। তাহলে √2 যদি অমূলদ হয় তার মানে তার আগের লাইনও অমূলদ ছিল, এটাও অমূলদ ছিল, এটাও অমূলদ ছিল। দ্যাট মিনস এই √8/2টা হচ্ছে অমূলদ সংখ্যা। তো এত দূর ক্যালকুলেশন করার সময় তো আমাদের হবে না, আমরা জাস্ট এটা দেখেই বুঝে নেব যে √8টা যেহেতু অমূলদ, তাহলে অমূলদ সংখ্যাকে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন সেটাও একটা অমূলদ সংখ্যায় হবে। এবারে আমরা যদি গ নাম্বারটা দেখি তাহলে গ নাম্বারে আমরা দেখব যে 5/√5 আছে। বন্ধুরা এখানেও কিন্তু বুঝতে বাকি নাই যে এখানে কি হয়েছে, একটা অমূলদ সংখ্যা দিয়ে আমরা একটা পূর্ণ সংখ্যাকে ভাগ করছি, অর্থাৎ √5 একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ 5 একটা পূর্ণ সংখ্যা আর √5টা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে, ওইটাও অমূলদ হবে, তার মানে এইটাও অমূলদ। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অমূলদ সবগুলো, অর্থাৎ ক নাম্বার অমূলদ, খ নাম্বার অমূলদ, গ নাম্বারটাও অমূলদ হয়েছে। তাহলে আমাদের ঘ নাম্বারটা আমরা অনুমান করতে পারি যে এটা মূলদ হবে। তারপর আমরা একটু টেস্ট করে দেখি যে ঘ নাম্বারটাতে কি হচ্ছে।
ঘ নাম্বার আছে √18 ডিভাইডেড বাই √2, তাহলে √18 ভাগ √2। তাহলে কি হবে, √18কে যদি আমরা ব্রেক ডাউন করি তাহলে √18 এর মধ্যে আমরা কি খোঁজার চেষ্টা করব। দেখুন 18 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কি হতে পারে, ইমিডিয়েট পূর্ণবর্গ সংখ্যা। 18 এর যে গুণনীয়কগুলো আছে বা উৎপাদকগুলো আছে সেগুলো কি কি হতে পারে। 18 এর উৎপাদক হতে পারে 2, 18 এর উৎপাদক হতে পারে 3, অর্থাৎ 3 দিয়ে 18কে ভাগ করা যেতে পারে। 18কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি, 18কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তো এই যে 2, তারপরে 3, 6, 9, এদের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কে, 9 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 9 পূর্ণবর্গ, অর্থাৎ 9 × 2। তো বন্ধুরা 9 × 2 যদি লিখি তাহলে এটাকে আমরা আবারও ব্রেক ডাউন করবো, √9 × √2। সো আমরা লিখবো √9 × √2, আর তার নিচে কি আছে √2। এখন দেখুন √2 আর √2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে √9। আর √9টা হচ্ছে কি, একটি মূলদ সংখ্যা, অর্থাৎ যেহেতু 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তার উপরে √2 চিহ্ন দেওয়া আছে। যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ তাদের উপরে √2 দিলে সেই সংখ্যাটাও কি হয়, মূলদ হয়। অর্থাৎ √9 এর মান হচ্ছে 3, যাকে আমরা লিখতে পারি 3 ডিভাইডেড বাই 1, অর্থাৎ যে কোনো সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি। তাহলে কি হয়ে গেল, এটা p/q আকার হয়ে গেল। তার মানে এটা হচ্ছে মূলদ। সো বন্ধুরা আমাদের 2 নম্বরের অপশনটা হচ্ছে ঘ নাম্বারটা সঠিক উত্তর। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটি সার্চ করব। দেখুন 3 নম্বর প্রশ্ন আমাদের কি আছে, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2020 সালে আসছে। এই প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এখানেও আমরা দেখব √18 ডিভাইড বাই √32, এগুলোকে আমরা ব্রেক ডাউন করব। প্রথমে ক নম্বরে যে অপশনটা আছে √18 ডিভাইড বাই √32। বন্ধুরা 18কে ব্রেক ডাউন একটু আগে করছিলাম, সেটা কি হবে √9 × 2, অর্থাৎ 18কে ভেঙে ফেললাম, 9 × 2 = 18। তাহলে 32কে আমরা কিভাবে ভাঙবো, 32 এর মধ্যে এরকম দেখবো যে পূর্ণবর্গ, অর্থাৎ 32 এর যে আমাদের উৎপাদকগুলো আছে সেটা কি হতে পারে, যে 32কে আমরা একটু যদি ভাগ করি। দেখুন এটা আমি শেখানোর জন্য বলছি যে আসলে কিভাবে আমরা এটা বুঝবো। 32কে 1 দ্বারা ভাগ করলে আমাদের 32 আসে, 2 দ্বারা ভাগ করলে আসে 16, 3 দ্বারা ভাগ করলে আসে কত, 3 দ্বারা আমরা 32কে ভাগ করতে পারি না, তাহলে 3 দ্বারা যাবে না। 4 দ্বারা দিলে 4 × 8 = 32, এবং 5 দ্বারা দিলে যাবে না, 6 দ্বারা আমরা দেব, 6 দ্বারাও যাবে না, 7 দ্বারা দিলে যাবে না, 8 দ্বারা দিলে আবার দেখুন এই 4 ব্যাক করবে, অর্থাৎ 4 দ্বারা দিলে 8, 8 দ্বারা দিলে 4। সো আমাদের এখানে যে গুণনীয়কগুলো আমরা পেলাম, 32 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8, 16 এবং 32। তাহলে এই গুণনীয়কগুলোর মধ্যে আমাদের পূর্ণবর্গকে, সবচেয়ে বড় পূর্ণবর্গ হচ্ছে 16, কারণ 1 পূর্ণবর্গ ছিল, 2 পূর্ণবর্গ নয়, 4 পূর্ণবর্গ ছিল, 8 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 32 পূর্ণবর্গ। তাহলে বেশ কিছু পূর্ণবর্গ আমরা পেয়েছি, তার মধ্যে বড় পূর্ণবর্গ কে 16। সো আমরা এখানে 16 দেব, √16, আর 16 সাথে কত গুণ করলে 32 হয়, 2। এখন দেখুন আমরা এটাকে ব্রেক ডাউন করবো কিভাবে, উপরে আমরা ভেঙে দেবো, √9 কে আলাদা করে লিখবো, √2 কে আমরা আলাদা করে লিখবো, আমরা গুণ চিহ্ন দিতে পারি, এবং নিচেও √16 এবং √2 আলাদা করে দিলাম। এখন দেখুন বন্ধুরা কি হবে, √2 কে √2 দ্বারা আমরা কাটাকাটি করে নেব। এরপরে আমাদের যে অপশনগুলো আছে সেখানে হচ্ছে দেখতে পাচ্ছি √9 মানে হচ্ছে কত, 3, তাহলে উপরে হচ্ছে 3, আর নিচে √16 বর্গমূল করলে আমরা পাই 4। তাহলে আমরা লক্ষ্য করি উপরে একটা পূর্ণ সংখ্যা, নিচে একটা পূর্ণ সংখ্যা, যাদের মধ্যে কিন্তু আর কোনো কাটাকাটি করার অপশন নাই। 3 দিয়ে 4কে কাটাকাটি করা যায় না, 4 দিয়ে 3কে কাটাকাটি করা যায় না, অর্থাৎ এটা হচ্ছে p/q আকার। সো এই সংখ্যাটাই কিন্তু আমাদের হচ্ছে মূলদ। তো বন্ধুরা আমরা কিন্তু প্রথমেই মূলদ সংখ্যা পেয়ে গেছি, তাহলে উত্তরটা হচ্ছে ক নাম্বার। এখন খ, গ এবং ঘ কেন হলো না এটা একটু দেখে আসি। দেখুন খ নাম্বারে উপরে ছিল √3, নিচে হচ্ছে √2, দেখতে পাচ্ছি √3 একটা অমূলদ, √2 একটা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা অমূলদ, এই কারণে খ নাম্বার অপশনটা অমূলদ। এবং গ নাম্বার অপশনটা আমরা দেখতে পাই √8 ডিভাইডেড বাই √6। এখানেও আমরা দেখতে পাচ্ছি √8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল না,
8 পূর্ণবর্গ নয়, আবার 6ও পূর্ণবর্গ নয়। যেহেতু পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার উপর রুট ওভার থাকলে সেগুলো কি হয়? অমূলদ সংখ্যা হয়। তাহলে আবার অমূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যা দ্বারা ভাগ করলে সেটাও অমূলদ হয়, এই কারণে এটা অমূলদ সংখ্যা। এরপরে কি আছে? এরপরে যেটা আছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 8। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি রুট ওভার 8 পূর্ণবর্গ নয় এরকম সংখ্যা, তার উপরে রুট ওভার, তাহলে ওইটা কিন্তু অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা দিয়ে আমরা 1 কে ভাগ করলে সেটাও অমূলদ সংখ্যা। দ্যাট মিনস আমাদের এই তিনটা অপশনই অমূলদ, প্রথমটাই হচ্ছে আমাদের মূলদ। এবারে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। দেখুন 4 নম্বর প্রশ্নটিতে আমাদের কি আছে? বরিশাল বোর্ডে এই প্রশ্নটি আসছে। প্রথম অপশনটা ছিল ক নাম্বার রুট ওভার 0.4, তারপরে আছে রুট ওভার 0.9, তারপরে আছে রুট ওভার 0.04 এবং ঘ নাম্বারে আছে রুট ওভার 0.025। তাহলে বন্ধুরা এখানে অপশনগুলো কিভাবে আমরা চয়েস করব? এটা একটু ওটার থেকে ডিফারেন্ট। সো ডিফারেন্ট হলেও আসলে ওইটার সঙ্গে মিল আছে। যেমন ক নাম্বারে আছে রুট ওভার 0.4, আমরা কি করব? এই দশমিক ভগ্নাংশটাকে আগে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে দেব। কেমন করে? আমরা জানি যে রুট ওভার চিহ্ন আছে, এখানে যদি 0.4 ছিল, দশমিক তুলে দিলে কি করতে হয়? দশমিকের জন্য নিচে একটা 1 লিখতে হয় এবং তার পরবর্তী যতগুলো অঙ্ক থাকে, ডিজিট থাকে, ততগুলো শূন্য নিতে হয়। তাহলে যে কোনো 4 আছে, তাহলে এর জন্য একটা শূন্য আমরা নিলাম। সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটার ভ্যালুটা হচ্ছে রুট ওভার 0.4 মানে হচ্ছে শুধু 4, তার নিচে 10। এখন যদি আমরা এই রুট ওভারের ক্যালকুলেশনটা উপরে নিচে করি তাহলে কি হবে? রুট ওভার 4 আর নিচে হবে রুট ওভার 10। লক্ষ্য করুন রুট ওভার 4 এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, অর্থাৎ 4 এর বর্গমূল করলে আমরা উপরে পাবো 2, কিন্তু নিচের যে 10 আছে এই 10 এর রুট ওভারটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ 10 পূর্ণবর্গ নয়, তার মাথার উপরে রুট ওভার আছে, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা দিয়ে যাকেই ভাগ করি না কেন সেটাও অমূলদ, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর এটা যদি অমূলদ হয় তাহলে আমার এটাও অমূলদ সংখ্যা। এবার আমরা দেখব 0.9, এটা কি হবে? 0.9 কেও যদি আমরা ওইভাবেই কাজ করি তাহলে কি হবে? রুট ওভার, দেখুন দশমিকের জন্য আমরা দশমিকটাকে যদি আমরা তুলে দিই তাহলে দশমিকের জন্য নিচে লিখবো 1 আর 9 এর জন্য 0। তাহলে আমরা এখানে পাচ্ছি রুট ওভার উপরে 9 নিচে হচ্ছে 10। আর রুট ওভারটা যদি আমরা উপর নিচে আলাদা করি তাহলে হবে রুট ওভার 9 ডিভাইড বাই রুট ওভার 10। দেখুন 9 এর বর্গমূল করলে ভ্যালুটা 3, কিন্তু রুট ওভার 10টা কিন্তু অমূলদ। তাহলে অমূলদ সংখ্যা দ্বারা এটাকে ভাগ করলে এটাও অমূলদ, সো এইটাও অমূলদ সংখ্যা। তাহলে ক খ দুইটাই এখানে অমূলদ। আমরা যদি এখন গ নাম্বারটা টেস্ট করি তাহলে কি হবে? 0.04 কে আমরা এখন লিখবো রুট ওভার 0.04। তাহলে এখানে আমরা দশমিকটাকে যদি তুলে দিই, দশমিকের কারণে আমরা 1 লিখবো, আর পরবর্তী দুইটা ডিজিট আছে তাহলে দুইটা শূন্য, তো আমরা এখানে লিখলাম দুইটা শূন্য। এখন কি হবে? রুট ওভারটাকে আমরা যদি উপরে নিচে আলাদা করি, দেখুন 0.04 বলতে শুধু 4, আর তার নিচে হবে রুট ওভার 100। তাহলে কি হবে? 4 এর বর্গমূল করলে আমরা পাবো উপরে 2, আর নিচে 100 এর বর্গমূল করলে আমরা পাবো 10। লক্ষ্য করি বন্ধুরা 2 দ্বারা 10 কে কাটাকাটি করা যাবে, তাহলে আমরা কাটাকাটি করে নিই, নিচে 5 উপরে 1। তাহলে সর্বশেষ আমরা যেতে পেলাম 1/5। এখন কিন্তু 1/5 আর কিন্তু কোনো কাটাকাটি করার অপশন নাই, অর্থাৎ এটা p/q আকারে আসছে। সো আমাদের এইটা কিন্তু কি হলো? মূলদ। অর্থাৎ এটা যেহেতু মূলদ হয়েছে তাহলে আমাদের রুট ওভার 0.04টাও মূলদ সংখ্যা, অর্থাৎ আমাদের এখানে গ নাম্বারটা সঠিক উত্তর। ঘ নাম্বার সংখ্যাটা কিভাবে অমূলদ হলো? আমরা দেখতে পাচ্ছি যে আছে কত? রুট ওভার 0.025। আমরা যদি এখানে দশমিকটাকে তুলে দিই তাহলে আমরা পাবো দশমিক তুলে দেওয়ার কারণে দশমিকের জন্য একটা 1, পরের তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য। তো বন্ধুরা এখন যদি আমরা এটাকে উপরে লিখি রুট ওভার 25 আর নিচে রুট ওভার 1000, দেখুন 1000টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না, 1000টা পূর্ণবর্গ সংখ্যা হবে না। আর রুট ওভার 25টা হচ্ছে কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, যার মান হবে 5। কিন্তু নিচের যে রুট ওভার 1000 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। 1000 এর বর্গমূল করুন, দেখবেন 1000 এর বর্গমূল আসবে না, এটা
একটা অমূলদ সংখ্যা। সো এইটা হচ্ছে অমূলদ, তার মানে √0.025 ও অমূলদ সংখ্যা। অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বারটা। এবারে আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি। এটা চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছে। এখানে আমরা পাচ্ছি √6, তাহলে √6 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তার উপরে √ আছে, তাহলে এটা অমূলদ। √8, 8টা হচ্ছে পূর্ণবর্গ নয়, তার উপরে √ আছে, তাহলে এটাও অমূলদ। এখানে দেখুন কিউব √6 আছে, এটা আমরা দেখব কিউব √6টার যে ঘটনাটা সেটা কি। দেখুন বন্ধুরা, এখানে কিউব √6 অর্থাৎ 6-এর যে ঘনমূল, তাহলে এখানে আমরা যদি ঘনমূল করি, বন্ধুরা আমরা জানি যে পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার উপর যদি বর্গমূল হয় তাহলে সেগুলো কি হয়, পূর্ণবর্গ না হলে তার উপর বর্গমূল চিহ্ন দেওয়া হলে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা দ্বারা 1, 4, 9 এই সংখ্যাগুলোর উপর যখন আমরা √ চিহ্ন দিই, বর্গমূল দিই, তাহলে সেগুলো কি হয়, মূলদ হয়। তাহলে যেগুলো ঘন সংখ্যা বলতে আমরা কোনগুলোকে বুঝি, যেমন ধরুন 1 গুণন 1 গুণন 1 3বার গুণ করলে সেটা ঘন সংখ্যা, তাহলে 1-এর ঘন হচ্ছে 1। 2-এর ঘন করলে আমরা কত পাবো, 2-এর ঘন করলে আমরা পাবো 8, 2 × 4, 4 × 8, তাহলে 1-এর পরের ঘন সংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা যদি এখন বলি 3-এর ঘন সংখ্যা কত, 3 গুণন 3 গুণন 3 মানে হচ্ছে 27, 3 × 9, 3 × 27। তাহলে এদের উপর যদি আমরা ঘনমূল দিই তাহলেই কিন্তু সেগুলো মূলদ হবে। অর্থাৎ এখন যদি √কিউব দিই, এটা হচ্ছে ঘনমূল চিহ্ন, এটাকে আমরা ঘনমূল বলি, কিউব √ বলা হয়। তাহলে 1-এর ঘনমূল 1 হবে, আর 8-এর ঘনমূল করলে আমরা এখান থেকে একটা 2 পাবো। তেমনি 27-এর ঘনমূল করলে আমরা এখান থেকে একটা 3 পাবো। অর্থাৎ এগুলো হচ্ছে ঘন সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, তার মানে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এখানে যে 6 দেখতে পাচ্ছি, এটা কিন্তু ঘন সংখ্যা ছিল না, তার মানে ঘন সংখ্যা নয় এইরকম সংখ্যার উপর ঘনমূল আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে এই কিউব √6টা হচ্ছে আমাদের কি, একটা অমূলদ সংখ্যা। তাহলে আমাদের এটাও অমূলদ, এটাও অমূলদ, এটাও অমূলদ। তাহলে বন্ধুরা এবারে দেখি 8 হচ্ছে একটা ঘন সংখ্যা, যার ঘনমূলটা আমাদের কত, 2। তাহলে এটা কিন্তু আমাদের একটা মূলদ সংখ্যা। তাহলে আমাদের এখানে উত্তরটা হচ্ছে ঘ। সো বন্ধুরা এখানকার উত্তরটা হচ্ছে আমাদের ঘ। এখন আমরা পরের প্রশ্নটা দেখি, 6 নাম্বার। 6 নাম্বারটাতে আমরা কি লক্ষ্য করছি, দেখুন প্রথমেই √ এই প্রশ্নটা আমাদের 6 নম্বর প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2015 সালে আসছে। এখানে হচ্ছে মূলদ সংখ্যা কোনটি, তাহলে √13, √14, √15, √16। লক্ষ্য করি বন্ধুরা, √13 পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার উপর √ তাহলে এটা হচ্ছে অমূলদ। এখানে 14টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল না, তার উপরে √ চিহ্ন দেওয়া আছে, তাহলে এটাও অমূলদ। 15 এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল না, তার উপরে √ চিহ্ন দেওয়া আছে, তাহলে এটাও অমূলদ। এবার আমরা দেখতে পাচ্ছি 16টা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, যার উপরে √ চিহ্ন দেওয়া থাকলে সেটা হচ্ছে কি হবে, মূলদ। সো বন্ধুরা আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তরটা সহজেই আমরা বের করতে পারলাম, ঘ নাম্বার। এবারে 7 নাম্বার প্রশ্ন দেখুন। 7 নাম্বার প্রশ্নে আমাদের এটা কুমিল্লা বোর্ড 2017-তে আসছে। নিচের কোন সংখ্যাটি মূলদ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 729। এটা কি সংখ্যা, 729টা কি সংখ্যা, এটা কি বর্গ সংখ্যা নাকি ঘন সংখ্যা? যদি এটা বর্গ সংখ্যা হয়ে থাকে তাহলে এর বর্গমূল করলে এটা অবশ্যই কি হবে, মূলদ হবে। তো 729-এর আমরা বর্গমূল নেব। বন্ধুরা এখন ধরুন ক্যালকুলেটর না থাকলে আমরা কিভাবে বের করবো, ক্যালকুলেটরে কিন্তু টিপ দিলে এটা আসবে। আমি একটু দেখাবো এটা বর্গমূল করলে কত হবে। আমরা এটা জানি, যারা জানি না তারা একটু দেখব। 729কে যখন বর্গমূল করব তখন ডান দিক থেকে আমরা জোড়া দেব, 29 একটা জোড়া আর 7 এক লাই। তাহলে 7, এই প্রথমে আগে 7-এর বর্গমূল বের করব। 7-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কত আছে, 4 আছে, এই যে 4। 4-এর বর্গমূল কত, 2। এখানে আমরা 2 নিলাম। এখন আমরা এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 3। এখন এখানে যে আমাদের বর্গমূল আমরা পাইছি 2, তাহলে এই 2-এর ডাবল আমরা এখানে নিয়ে আসবো। 2-এর ডাবল কত হয়, 4। এখন 4-এর ডান পাশে এমন একটা সংখ্যা লিখবো, ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করবো, করে আমরা সেটা এখানে লিখবো। তাহলে ফলাফলটা কি আসবে দেখুন। তখন আমরা কিন্তু 4 দ্বারা কিন্তু দেখুন 40, 4-এর ডান পাশে অন্তত পক্ষে একটা শূন্য লিখতে পারবো, তাহলে 40। 40 দিয়ে কিন্তু 3কে ভাগ করা যাবে না, তাহলে আমরা কি করবো, পরের যে সংখ্যাটা আছে এটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে পাচ্ছি 29। তো বন্ধুরা 4-এর ডান পাশে যদি যে সংখ্যাটাই লিখে না কেন,
ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে এবং গুণ করলে তার ফলাফল হতে হবে 329। তাহলে 329 বা এর কাছাকাছি। তো এখানে যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটা কিন্তু আমাদের কত হবে, একক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক কত, 4। তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। আমরা দশক স্থানীয় অঙ্ক দিয়ে দশক স্থানীয় অঙ্ককে ভাগ করব। এই দেখুন একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9, দশক স্থানীয় অঙ্ক 2, কিন্তু 2 এর ডান পাশে আছে 3। তাহলে পুরোটাকে আমরা দশক হিসেবে ভেবে নেব। তাহলে দশক স্থানীয় অঙ্ক 4, দশক স্থানীয় অঙ্ক 32। 4 দিয়ে 32কে ভাগ করলে কয়বার যায়, 4 8 32, 8 বার যেতে পারে। আমরা যদি এখন 8 লিখি তাহলে 8 দ্বারাই গুণ করতে হবে। করলে আমরা ফলাফল পাবো কত, দেখুন 8 8 64। তাহলে 8 দ্বারা কিন্তু সম্ভব না। 8 8 64, 4 8 8 64, 4 হাতে থাকবে 6 এবং 4 8 32 আর 4 32 আর 6 38, 384। এটা কিন্তু অনেক বেশি। তাহলে আমরা 8 না দিয়ে 7 দিতে পারি। তো আমরা 7 দেব, 7 দিয়ে গুণ করব। দেখুন 7 7 49, 9 হাতে থাকবে 4 এবং 4 7 28 আর 4 32, 329। দেখুন আমরা পাইছি। সো এই 7টা এখানে না হয় এখানে হবে, অর্থাৎ 7 দিয়ে 47কে গুণ করলাম, 329 পেয়ে গেলাম। আমাদের ফলাফলটা 0। তার মানে আমাদের এখানকার বর্গমূলটা হচ্ছে 27। সো বন্ধুরা 729টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল, তার বর্গমূল হচ্ছে কি হবে, মূলদ। তাহলে ক নাম্বারটা মূলদ, অর্থাৎ এটাই আমাদের সঠিক উত্তর। পরেরগুলো কেন অমূলদ হলো, দেখুন √11। 11টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল না, যার উপরে √11 দিলে কি হবে, এটা একটা অমূলদ সংখ্যা হবে। এবারে গ নাম্বারটা দেখতে পাচ্ছি যে √7/3। এটা কিন্তু কি, √7 বলতে আমরা বুঝতে পারছি যে এটা একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে যে সংখ্যা দিয়েই ভাগ করি না কেন সেটা অমূলদ। আর এখানে আছে 3.23546 এটা ডট ডট দেওয়া আছে, তার মানে এটা কিন্তু আমাদের একটা অমূলদ সংখ্যা। কারণ দেখুন দশমিকের ডান পাশের সংখ্যাগুলো কি হচ্ছে, অসীম আকারে আছে এবং এগুলো কিন্তু রিকারেন্ট নয়। একই সংখ্যা বারবার কিন্তু পুনরাবৃত্তি হয় নাই। দেখুন 3 5 2 3 5 4 7 6 7 8, এখানে কিন্তু কোনো সংখ্যাই পুনরাবৃত্তি হচ্ছে না। তাহলে যদি কোনো সংখ্যা রিকারেন্ট না হয় বা পুনরাবৃত্তি না হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ মানেই সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা এই 7 নম্বর প্রশ্নের উত্তরটা তাহলে ক নাম্বার পেয়ে গেছি। এবারে আমরা 8 নাম্বারটা দেখি। এই প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ড 2017 সালে আসছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে √11, 11 কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে এটা অমূলদ। √6টা কিন্তু আমাদের পূর্ণবর্গ ছিল না, তাহলে এটা হচ্ছে অমূলদ। আর অমূলদ সংখ্যাকে যেটা দিয়ে ভাগ করি সেটা অমূলদ, তার মানে খ নাম্বারটা অমূলদ। এবারে আমরা দেখছি √8, √7, এখানে দুইটাই অমূলদ। তাহলে অমূলদকে অমূলদ দ্বারা ভাগ করলে সেইটা অমূলদ। তা এখন আমরা ঘ নাম্বারটা একটু টেস্ট করে দেখি যে ঘ নাম্বারটা কি হচ্ছে। ঘ নাম্বারটাকে আমরা টেস্ট করলে পাচ্ছি √27 √48। তাহলে বন্ধুরা 27কে আমরা কিভাবে লিখতে পারি, 3 নং 27, অর্থাৎ 9 × 3। 9 কিন্তু পূর্ণবর্গ। আচ্ছা 48কে আমরা লিখতে পারি 3 16 48। √16, 16 কিন্তু পূর্ণবর্গ আর 3। এখন যদি আমরা √8টাকে আলাদা করে লিখি, √9 × √3, আবার 16কে লিখতে পারছি এখানে এবং √3। দেখুন √3 সাথে √3টা কাটাকাটি হয়ে গেল। তাহলে উপরে থাকলো √9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর বর্গমূল করলে 3 এবং √16 পূর্ণবর্গ, তাহলে এর বর্গমূল করলে 4, অর্থাৎ p/q আকারে লেখা গেছে। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। সো বন্ধুরা আমাদের এখানে ঘ নম্বর অপশনটা সঠিক। তো বন্ধুরা এই ছিল আমাদের মূলদ সংখ্যার প্যাটার্নটা। আমরা এরপরে অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।